থেকে 3 মাসের মধ্যে যদি আপনি নেগেটিভ ইনফরমেশন থেকে পজিটিভ ব্রেনে ঢুকান, তারপর আপনার যা কিছু ভাবনা আসবে সব পজিটিভ আসবে। তার মানে আমি জাতীয় প্লেয়ার ছিলাম, স্পোর্টস টিমের ক্যাপ্টেন ছিলাম, তারপর জাতীয় কোচ ছিলাম, আন্তর্জাতিক বিতরক ছিলাম, দেখতে সুন্দর ছিলাম, তার মধ্যে একটা হুন্ডা ছিল, তাই নায়ক। আমরা সারাদিন খালি বদনাম করি, আমাদের মধ্যে খারাপ মানুষ নেই, আমাদের মধ্যে পচা মানুষ নেই, আমাদের মধ্যে বিশ্বাসঘাতক নেই, আমাদের মধ্যে চরিত্র নেই। আমি আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশের মতন এত ভালো মানুষ, এত সোবাস মানুষ, এত ট্যালেন্টেড মানুষ, এত জিনিয়াস মানুষ, এত সৎ মানুষ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন। মেয়েরা আমাকে পড়াতো, বলতো, এই আলবাস, তোর সামনের মাসে পরীক্ষা, তুই দিল্লি যেতেছিস, তোর পরীক্ষা পড়, খালি খেলা করিস। তারপরে তুই যে ইংল্যান্ডে যাচ্ছিস খেলতে, তুই জানিস না তোর 2 মাস পর পরীক্ষা, তুই ইংল্যান্ড থেকে 6 মাস পরে আসবি, পড়। আচ্ছা, আমি গিয়ে দেখি কি সব মেয়ে মানুষ, আমি তাড়াতাড়ি চলে আসছি। এসে গিয়ে অফিসে বললাম যে ওখানে সব মেয়েদের ক্লাস, আমাদের ক্লাস করি। বললে ওটাই আপনাদের। মেয়েদের সাথে পড়তে হবে কেন? একটা ছেলে নাই। পরে ঢুকে দেখি ভাগে 1-2টা ছেলে। তার মানে 50টা মেয়ে ছিল আমার ডিপার্টমেন্টে, আমরা 10টা ছেলে ছিলাম। তার মানে আমার ভাগে সবচেয়ে 5টা ছিল। তা আমি ছাত্রদেরকে বলি 3টে কাজ করো আজকে থেকে। যা কিছু আজকে থেকে দেখবে, যা কিছু আজকে থেকে শুনবে, যা কিছু পড়বে, সব কিছু পজিটিভ জিনিস দেখবে। কোথায় কে সফল হয়েছে, কোথায় কে বিজয়ী হয়েছে, রুস্তাম সাহেব জীবনী, শাহবাদের জীবনী, আপনার বিল গেটসের জীবনী, পৃথিবীতে যারা সফল হয়েছে, অ্যালান ম্যাক্সের জীবনী, এই সফল মানুষের, সেরা মানুষের, নবী রাসূলদের, বিজয়ী মানুষদের যখন আমরা জীবনীগুলি পড়বো, দেখবো, শুনবো, দেখবেন আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজ্ঞানী বলে 2 থেকে 3 মাসের মধ্যে যদি আপনি নেগেটিভ ইনফরমেশন থেকে পজিটিভ ব্রেনে ঢুকান, তারপর আপনার যা কিছু ভাবনা আসবে সব পজিটিভ আসবে। জাস্ট 3 মান্থ। কিন্তু আপনারা সেটা করবেন না, কারণ অবশ্যই করবেন, বললেন তো, থ্যাংক ইউ। দেখেন, আমি যদি পারি আপনি কেন পারবেন না? দেখেন, আমি ডক্টর আলবাসুর রহমান একসময় যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমি ভীষণ বদরাগী ছিলাম। বদরাগী মানে ভীষণ বদরাগী। আমি একজন জাতীয় প্লেয়ার, আমি 78-এ জাতীয় প্লেয়ার হই, এবং 80 থেকে 79-এ আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, ঢাকা ইউনিভার্সিটিতে, এবং 80 থেকে 88 8টা বছর আমি ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলাম। যতদিন ঢাকা ইউনিভার্সিটি ছিলাম আমার কাছে শিরোপাটা কেউ নিতে পারেনি। আই এম দ্য চ্যাম্পিয়ন। কেসে দাবা। এমনকি নিয়াজ মুর্শেদ, রানী হামিদের নাম বোধহয় আপনার কেউ শুনেছেন। আমি রানী হামিদ, নিয়াজ মুর্শেদের ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশ বিমানের স্পোর্টস টিমের, যখন আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি। তার মানে আমি জাতীয় প্লেয়ার ছিলাম, স্পোর্টস টিমের ক্যাপ্টেন ছিলাম, তারপর জাতীয় কোচ ছিলাম, আন্তর্জাতিক বিতরক ছিলাম, দেখতে সুন্দর ছিলাম, তার মধ্যে একটা হুন্ডা ছিল, তাই নায়ক। বুঝছেন? আর আমি যে ডিপার্টমেন্টে পড়তাম সেই ডিপার্টমেন্টটা কোথায় কি জানেন? আপনি শুনে অবাক হবেন। এই তো গত সপ্তাহে আমাদের 3 সপ্তাহ আগে আমাদের অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন হয়ে গেল বোটানি ডিপার্টমেন্টে। মাইক্রোবায়োলজি আমার প্রিয় সাবজেক্ট ছিল, জেনেটিক্স অলসো। তো আমি যখন প্রথম দিন ক্লাসে ঢুকি, ফার্স্ট ডে আমাকে বললো কি গ্যালারিতে আপনাদের ক্লাস হচ্ছে। আমি গিয়ে দেখি কি সব মেয়ে মানুষ, আমি তাড়াতাড়ি চলে আসছি। এসে গিয়ে অফিসে বললাম যে ওখানে সব মেয়েদের ক্লাস, আমাদের ক্লাস করি। বললে ওটাই আপনাদের। মেয়েদের সাথে পড়তে হবে কেন? একটা ছেলে নাই। পরে ঢুকে দেখি ভাগে 1-2টা ছেলে। তার মানে 50টা মেয়ে ছিল আমার ডিপার্টমেন্টে, আমরা 10টা ছেলে ছিলাম। তার মানে আমার ভাগে সবচেয়ে 5টা ছিল। তো প্রথম দিকে তো খুব ঘাবড়ে গেলাম যে মেয়েদের সাথে পড়তে হবে। 50টা মেয়ে আমরা ছেলে ছিলাম কয়টা? 10টা। কিন্তু পরবর্তীতে দেখলাম মেয়েরা এত ভালো, এত ভদ্র, এত আনবিলিভেবল। মেয়েরা আমাকে পড়াতো, বলতো, এই আলবাস, তোর সামনের মাসে পরীক্ষা, তুই দিল্লি যেতেছিস, তোর পরীক্ষা পড়, খালি খেলা করিস। তারপরে তুই যে ইংল্যান্ডে যাচ্ছিস খেলতে, তুই জানিস না তোর 2 মাস পর পরীক্ষা, তুই ইংল্যান্ড থেকে 6 মাস পরে আসবি, পড়। আরে কত ভালো। আচ্ছা, মেয়েরা এত ভালো হয় কেন? দেখছেন, মা জাতি। বিশ্বাস করেন, আপনারা মানবেন কিনা জানি না, আপনি যদি খবর নিতে পারেন, এই 8টা বছর পড়েছি, কোনো মেয়েদের সাথে কখনো, আমাদের ছেলেদের কখনো কোনো খারাপ আচরণ হয়নি। ইটস রিয়েলি আলহামদুলিল্লাহ। এই মেয়েরা যদি আমাকে না পড়াতে হতো, আমি পাশই করতে হতো। ওদের প্রতি কৃতজ্ঞ। চলে যাচ্ছে, মিটিয়ে যাচ্ছে, কত সুন্দর পরিবেশ, রাইট? অথচ আমরা সারাদিন বদনাম করি, আমরা সারাদিন খালি বদনাম করি, আমাদের মধ্যে খারাপ মানুষ নেই, আমাদের মধ্যে পচা মানুষ নেই, আমাদের মধ্যে বিশ্বাসঘাতক নেই, আমাদের মধ্যে চরিত্র নেই। আমি আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশের মতন এত ভালো মানুষ, এত সোবাস মানুষ, এত ট্যালেন্টেড মানুষ, এত জিনিয়াস মানুষ, এত সৎ মানুষ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন। আমি যখন এসব কথা বলি, তখন অনেক ছাত্রছাত্রী ইউনিভার্সিটি ছাত্ররা অবাক হয়ে বলে, স্যার কি উল্টা কথা বলে কেন? রাইট?
আমি যখন বলি বাঙালিদের মতো ভালো মানুষ, সেরা মানুষ, সৎ মানুষ, আদর্শ হয় না, তখন ছেলেমেয়েরা অবাক হয়ে ভাবে যে স্যার উল্টা কথা বলতেছে কেন। আমরা তো মনে করি বাংলাদেশের মতো বেয়াদব, অসভ্য, বিশ্বাসঘাতক, তারপরে মিথ্যাবাদী, রাইট রাইট কিনা বলে। অথচ আমি বললাম কি বাংলাদেশের মতো সেরা মানুষ হয় না। তবে একদিন একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলেছিল, স্যার আপনি যে বলছেন আমরা খুব ভালো জাতি, আপনি একটু বলবেন কি কেন আপনি বলছেন। আমি এত খুশি হয়েছিলাম যে কোনো ছেলেমেয়েরা আমাকে একটু করে প্রশ্ন করে নাই, কারণ ওরা ভয় পাইতো আমি যদি মাইন্ড করি বা রাগ করি, রাইট। একদিন একটা ছেলে বলেছিল, স্যার আপনি যে আমাদেরকে এত ভালো বলছেন, আপনি কি একটু ব্যাখ্যা দেবেন। সবিনয় জিজ্ঞেস করেছিল, আমি উত্তর দিয়েছিলাম। আমি কি আপনাদেরকে উত্তরটা দেব? দেখেন, জাতিসংঘে এত দেশের সেনাবাহিনী আছে, আমেরিকা থেকে লন্ডন, জার্মানি সব, কিন্তু সমস্ত জাতির মধ্যে সেরা জাতি কোনটা বলেন তো? এবার সেনাবাহিনীতে 1 নম্বর সেরা সেনাবাহিনী বলছি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীতে কতগুলো দেশ আছে? 30, 40, 50, 60 দেশ আছে না সারা বিশ্বের সেরা সেরা দেশগুলো। কিন্তু ওই সারা পৃথিবীর সেনাবাহিনীতে যত দেশ আছে তার মধ্যে সেরা সেনাবাহিনী, শ্রেষ্ঠ সেনাবাহিনী, মানবিক, দক্ষ, শ্রেষ্ঠ বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে ইউরোপ আমেরিকার এত বিখ্যাত দেশের সেনাবাহিনীর মধ্যে আমাদের সেনাবাহিনী 1 নম্বর হলো কেন? এটা তো আর এমনি তেমনি না, রাইট? ইয়েস। নাম্বার 1। নাম্বার 2, বলেন তো সবজি উৎপাদন ক্ষেত্রে বাংলাদেশের পজিশন সারা পৃথিবীর মধ্যে কি? নাম্বার 3, 1 অফ দ্য 10। বলেন তো গার্মেন্ট শিল্পে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান কি? নাম্বার 2। সেকেন্ড, সেনাবাহিনীর অবস্থা কি? নাম্বার 1। গার্মেন্টস শিল্পের কত? 2। সবজি উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের 3। ওই যে মৎস্য, মিঠা পানির মাছের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কি? দেখছেন কি বললো? সারা বিশ্বের মধ্যে আমরা 1, 2, 3, 4 এবং কৃষক, বাংলাদেশের কৃষককে বলা হয় বিশ্বের মধ্যে সবচেয়ে পরিশ্রমী দক্ষ কৃষক। এই ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, কুয়াশার মধ্যে একটু পান্তা ভাত খেয়ে চললো, রাইট? বৃষ্টির মধ্যে বলে এটা এরকম কেন? এবং কোনো মানুষ আমাকে বলে কি জানেন, বিদেশিরা, আচ্ছা তোমরা এত ভালো কেন? আচ্ছা জানি না, মাথায় গন্ডগোল আছে। আমাকে জিজ্ঞেস করো তোমরা এত ভালো কেন, আমি কি উত্তর দেবো? আমাদের মাথায় গন্ডগোল আছে।